ঢালিকে মেরে সব সত্যি স্বীকার করিয়ে ভিডিও করে নিল গীতা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকুক। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি অগ্নিজিৎ মুখার্জি কোর্টেই খুব ভেঙে পড়েছে। তখনই বলতে থাকে গীতা, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, আমি আপনাকে ঠিক জিতিয়ে দেব। ঝর্ণা চৌধুরী বলে, পারবেন না, আপনি অগ্নিজিৎ মুখার্জিকে জেতাতে পারবেন না, তার সমস্ত ব্যবস্থা আমি করব। আপনি যেমন আপনার শ্বশুরমশাইকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছেন, তেমনি আমিও আমার ড্যাডিকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছি। আপনি চাইলেও কোনোভাবে আমাদেরকে আটকাতে পারবেন না। গীতা বলে, দেখাই যাক না কি হতে পারে আর কি হবে না। আমার নামও গীতা, আমিও হেরে যাওয়ার পাত্রী নই। ধীমান সেন, কিরণকান্তি বাবু আর আপনি যে জঘন্যতম অপরাধটা আজকে করলেন, তার শাস্তি আমি আপনাদেরকে হাতে নাতে দেব। এর মধ্যেই তখনই অগ্নিজিৎ মুখার্জি খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, গীতা, এই কেস থেকে তুমি আর আমাকে বাঁচাতে পারবে না। গীতা বলে, কে বলেছে পারবো না? আপনি আমার উপর ভরসা করেই তো দেখুন, আমি পারবো, পারতে তো আমাকে হবেই। এর মধ্যেই গীতা ভাবে বাড়িতে যেতে হবে আর দেখতে হবে চেম্বারে ঠিক কতটা আগুন লেগেছে। এরপর চেম্বারে এসে দেখে গুটি কয়েকটা কাগজপত্র এদিক ওদিক হয়েছে আর সব কিছুই ঠিকই আছে। তখনই গীতা বলে, বুঝতে পারলেন বাবা, ঘর শত্রু বিভীষণ রয়েছে। এই সঞ্জয় চৌধুরীর কেসের যে কটা ফাইল ছিল শুধু সে কটাকেই পুড়িয়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে পুরো চেম্বারেই নাকি আগুন লেগে গেছে। আর এই সব কিছুর পেছনে রয়েছে গিনি মুখার্জি। তখনই গিনি এসে বলে, বেশ করেছি, সুযোগ পেলে আবারও করব, দেখি তুই আমাকে কি করে আটকাতে পারিস। গীতা বলে, নিচে নামতে নামতে একদম তলানিতে গিয়ে ঠেকেছিস, আর কত নিচে নামবি তুই? অগ্নিজিৎ মুখার্জি বলে, সামান্য একটা বিদেশি গাড়ির জন্য তুমি তোমার শ্বশুর মশাইকে এইভাবে ফাঁসিয়ে দিতে পারলে গিনি? গিনি তখন বলে, সামান্য গাড়ি? জানেন ওই গাড়িটার ঠিক কত টাকার দাম? ওটা একটা বিদেশি গাড়ি, যেটা কেনার সামর্থ্য আপনার নেই আর হবেও না। ওই গাড়িতে চড়ে আমি ঘুরবো, দেখি আপনি কি করে আমাকে আটকাতে পারেন। তখনই গীতা বলে, এই আইনের বই শপথ করে বলছি, আমি আমার শ্বশুর মশাইকে এই অপরাধ বোধ থেকে মুক্তি দেব আর সে সসম্মানে ছাড়া পাবে। তুই চাইলেও আর কিছু করতে পারবি না রে দিদি। গিনি মুখার্জি বলে, তাই নাকি? তো আমিও দেখতে চাই তুই কিভাবে সবটা করতে পারিস। আমি তোকে সব করতে দেব না। তখনই চলে এসেছে প্রলয় আর বলে, বাইরে দেখলাম তোমার গাড়িটা দাঁড়িয়ে আছে, তা টেস্ট ড্রাইভ নিয়েছো তো? অবশ্য নেবে নাই কেন, কিছুদিন পরে আবার ডুপ্লে পাবে। ভাবলেই আমার কেমন যেন অবাক লাগে যে তুমি আর তোমার বোন দুজনের মধ্যে ঠিক কতটা ডিফারেন্স। একজন সবসময় সত্যের পক্ষে থাকে আর একজন মিথ্যের পক্ষে। ভাবতেও অবাক লাগছে। এর মধ্যেই সাত্বিক চলে এসেছে আর বলে, জানো তো গিনি, কালকেও পর্যন্ত আমার একটা অপরাধ বোধ হচ্ছিল যে আমি তোমাকে কষ্ট দিচ্ছি, এটা ঠিক হচ্ছে না, এটা খুব ভুল হচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে আমি একদম ঠিক কাজই করেছি। তোমার মতন মেয়েকে নিজের স্ত্রীর সম্মান দেওয়া যায় না। তুমি কখনোই ঘর বাঁধতে পারবে না, তুমি শুধু ঘর ভাঙতে পারবে, এই কথাটা ভালো করে জেনে রাখো। গিনি তখন বলে, সাত্বিক, এই শোনো, তোমার এই সমস্ত কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। তুমি আমাকে ছেড়ে দেবে বলেছিলে তো, ছেড়ে দাও আমাকে, তুমি ছেড়ে দাও। আমি এখান থেকে চলেও যেতে চাই, আমি আর এখানে থাকতে চাই না। যা অন্যায় হচ্ছে আমি আর এখানে থাকবো না। গীতা বলে, তুই এখান থেকে কোথাও যেতে পারবি না রে দিদি, তার আগেই আমি তোকে আটকে দেব। তুই এখনো আমাকে চিনিসনি, তোকে বারবার বাঁচিয়ে দিয়েছি তো, এবারে আর তোকে বাঁচতে দেব না। এর মধ্যেই গিনি তো ভেতরে চলে যায়। সাত্বিক বলে, কি হবে এবারে গীতা? ড্যাডির তো শাস্তি হয়ে যাবে। গীতা বলে, কিচ্ছু হবে না বাবার, আমি বাবাকে বাঁচাবো, তার জন্য যা যা করতে হয় সবটাই আমি করব। এর মধ্যেই ঢালি কাজ সেরে বাড়িতে ফিরে গেছে আর ঢালি তখন বলে, মা তুমি কি করছো? কিন্তু মা না, বেরিয়ে এসেছে গীতা। তখনই ঢালি বলে, এ কি, আমার মা কোথায়? এখানে তো আমার মা থাকে। গীতা বলে, হ্যাঁ থাকে, কিন্তু সে এখন পাশের ঘরে রয়েছে, সে এখন ভালোই রয়েছে, মাঝখানে একটু শরীর খারাপ ছিল কিন্তু ডাক্তার দেখিয়ে দিয়েছি। এবারে আপনি বলুন তো যে আপনি এভাবে 360 ডিগ্রি ঘুরে গেলেন কেন? কি পাচ্ছেন আপনি এসব ঘুরে গিয়ে? সত্যের পক্ষে থাকতে খুব কষ্ট হয়েছিল তাই না? এরপর ঢালি বলে, বেশ করেছি। গীতা ঠাস করে চড় মেরে দেয় ঢালিকে। তখন ঢালি বলে, এরকমটা করবি না গীতা, তাহলে কিন্তু তোর এবারে উচিত শাস্তি হবে, গায়ে হাত দিবি না।
তখনই বড়বাবু এসে বলে, আমারই অফিসে এইরকম যে একজন অপরাধী রয়েছে এটা তো আমি ভাবতেই পারিনি। আমি বলছি অগ্নিকন্যা, আপনি ওকে ছাড়বেন না। ওকে ছেড়ে দেওয়া মানে অপরাধীদেরকে প্রশ্রয় দেওয়া। এরপর গীতা মারধর দিতে দিতে বাইরে নিয়ে যায় ঢালিকে। ঢালি তখন বলে, এটা অন্যায় হচ্ছে স্যার, এটা কিন্তু অন্যায় হচ্ছে, ও আমাকে এইভাবে মারতে পারে না। তখন বড়বাবু বলে, বেশ করেছে, ও ছেড়ে দিলে এবার আমি শুরু করব। কেন করেছিস বল, এই অন্যায় কেন করেছিস? কেন, তুই কি ভেবেছিলিস যে ঝর্ণা চৌধুরীর কেস ফাইলগুলো সব কিছু সরিয়ে দিবি? সব আমাদের কাছে আছে, এই দেখ আমরা সব জোগাড় করেছি। ঢালি বলে, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি নিজে থেকে ফাইলগুলো, ডকুমেন্টসগুলো সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি, এগুলো হতে পারে না। তখনই গীতা বলে, জানতাম আপনার মতন একজন বোকা অফিসার যে নিজের মুখেই সবটা স্বীকার করবে, সেটা আমি খুব ভালো মতন জানতাম। এবারে এই রেকর্ডিংটা আর এই ভিডিওটা নিয়েই আমি যাব হচ্ছে কোর্টে। তারপরে দেখি ঢালি সাহেব, আপনি কি করে বাইরের দুনিয়ায় এরকম খোল্লাম ঘুরতে পারেন। আসলে স্বস্তিককে আগে থেকেই ফিট করে রেখে দিয়েছিল গীতা। স্বস্তিক আড়াল থেকে সবটাই ভিডিও করে নিয়েছে আর বলে, এবারে আমার ড্যাডিকে নির্দোষ প্রমাণিত আমরা করবই। তার মধ্যেই দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জি ভাবতে থাকে কি করে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাবে। আর তার মধ্যেই গিনি সুটকেস নিয়ে নেমে চলে যাচ্ছিল। প্রলয় বলে, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, তুমি এই বাড়ির বউ। গিনি বলে, এই রাখুন তো আপনাদের বউ, আমি এই বাড়িতে থাকবো না। আমার স্বামী যখন আমাকে মেনে নেয়নি তখন আমি এই বাড়িতে কেন থাকবো? আমি এই বাড়িতে মোটেও থাকবো না। ঠিক সেই মুহূর্তেই তখনই বড়বাবুকে ফোন করছে গিনি আর বলে, আমি গিনি মুখার্জি বলছি, শ্বশুর বাড়িতে আমার ওপর অত্যাচার হচ্ছে, আমাকে বেরোতে দিচ্ছে না। বড়বাবু বলে, আপনার ওপর যে কোনো অত্যাচার হচ্ছে না, প্রথমত সেটা আমি জানি, সেকেন্ড কথা হচ্ছে আপনি বেরোচ্ছেন বেরুন, রাত্রেবেলা আপনি কিন্তু মুখার্জি হাউসেই ফিরে যাবেন। তা যদি না হয় তাহলে আমাকে কিছু করতে হবে না, আপনার বোন গীতা ওই বাকিটা করে দেবে। আপনার বোনের হাতের মার না ভীষণ শক্ত, আপনি যদি খেতে পারেন তো আমার কোনো অসুবিধা নেই। এরপর গিনি ফোন কেটে দেয়। আর তারপরে প্রলয় বলে, যেখানে যাচ্ছ যাও, কিন্তু ফিরে আসবে তাড়াতাড়ি। গীতা বলে, দেখ দিদি, তুই যেই খেলাটা শুরু করেছিস সেই খেলার দায়িত্ব আমার। আমি আমার শ্বশুরমশাইকে কথা দিয়েছি তাকে যেভাবেই হোক বাঁচাবো, আর সেটা আমি করেও দেখাবো, সেটা কোনোভাবেই এদিক ওদিক হবে না। এর মধ্যেই পদ্মর কাছে চলে গেছে কৃপান। আর পদ্ম বলে, দিন টাইটা আমি পরিয়ে দিচ্ছি। কৃপান বলে, তুমি পড়াবে? তুমি কোনোদিনও পড়াতে পারবে না, এসব তুমি দেখেছো কখনো চোখে? পদ্ম বলে, পারবো, আমি এটা পড়াতে পারবো। কৃপান বলে, তাই নাকি? ঠিক আছে, তুমি এটা পড়িয়ে দেখাও। তুমি যদি এটা পড়াতে পারো তাহলে তুমি যা চাইবে তাই হবে, আর যদি না পারো তাহলে তোমাকে এই বাড়ি থেকে মুখ বন্ধ করে বেরিয়ে যেতে হবে। মেহেক তখন বলে, তাই নাকি, দেখাই যাক পদ্ম পারে কি পারে না। পদ্ম খুব সুন্দরভাবে টাইটা পরিয়ে দেয়। আর কৃপান তখন বলে, তুমি পারো পড়াতে? মেহেক বলে, পড়িয়ে তো দিয়েছে, এবার ওকে তুমি একটা জোরসে হাঁক করো, তাহলেই কিন্তু ইচ্ছে পূরণ হয়ে যাবে পদ্মর। আর যেহেতু কৃপান কথা দিয়েছে তাই পদ্মকে কিন্তু জড়িয়ে ধরে, তাই পদ্মরও অনেক বেশি ভালো লাগে।